আঙ্কেল চলে গেলেন। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, কিরে এত রাতে তুই একা? বৌমা কই? বৌমাকে তো দেখছি না। আর তুই এত রাতে একা কেন আসলি? আমি বললাম, না মানে মা। তখন মা বলল, এত মানে করছিস কেন? কি হয়েছে আমাকে বল। আমি বললাম, তেমন কিছু না, পরে বলছি আমার অনেকটা খিদে পেয়েছে, আমারে খাবার দাও। আম্মু বলল, তোর মুখ দেখে আমি বুঝতে পারছি তোর সাথে অনেক কিছু হয়েছে। কি হয়েছে বাবা, আমারে বল, কোনো কিছু লুকাইস না। আমি বললাম, মা তেমন কোনো কিছুই না, তুমি খাবার রেডি করো, আমি আসছি। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। আর একটু হলে আম্মুর হাতে ধরা পড়ে যেতাম। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে একটু শান্তি পেলাম। মা অনেকবার জানতে চেয়েছিল, আমি এটা ওটা বলে রুমে চলে আসলাম। তারপর আমি ফোনটা হাতে নিয়ে নীলাকে কল করলাম, কিন্তু নীলার ফোন ওয়েটিং বলছে। এত রাতে ও কার সাথে কথা বলছে? তারপর আমি আবার ফোন দিলাম। ফোনের ওই পাশ থেকে মেহিলি কণ্ঠ বেশি আসছে, এই মুহূর্তে আপনার কলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবারও চেষ্টা করুন, ধন্যবাদ। তার মানে নীলা তার ফোন বন্ধ করে রেখেছে। হয়তো সে রেগে আছে আমার উপর, নয়তো ও ফোন কেন বন্ধ করবে? যেভাবে হোক নীলাকে সত্যিটা বলে সাবধান করতে হবে আমাকে। ভাবতে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। আমি কলটা রিসিভ করলাম। ওই পাশ থেকে অট্ট হাসি দিয়ে বলল, পালিয়ে গিয়ে তুই ঠিক কাজ করলি না, এবার দেখতে থাক তোর কি হাল করি। আমার খেলা সবে শুরু। এই বলে আবারও ও হাসতে লাগলো। আমি বললাম, কি করতে চাস? রাইহান বলল, দেখতে পাবি সময় হলে, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি বললাম, বেঈমান, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবি না, তাহলে আমি ছাড়বো না, দেখিনিস। রাইহান বলল, দেখা যাবে কে হারে কে জিতে। এই বলে ফোনটা কেটে দিল। আমি নিশ্চয়ই সে নীলার কোনো ক্ষতি করবে, যেভাবেই হোক আমাকে নীলাকে সাবধান করতে হবে। পরের দিন সকালে খাবার দাবার খেয়ে বের হয়ে পড়লাম নীলাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। নীলার বাবা মা আমাকে দেখতে পেয়ে আমার কাছে আসলো। আমি কিছু কথা বলে নীলার রুমে চলে যেতেই যা দেখলাম তা দেখে যেন আমার চোখ কপালে। নীলা কাপড় চেঞ্জ করছে। সেই সময় নীলা আমাকে দেখে বলতে লাগলো, ওই হারামির বাচ্চা, দরজায় নক না করে ভিতরে ঢুকে পড়িস। ছোট লোক, নির্লজ্জ কোথাকার, তোর মতো কাপুরুষরা শুধু লুচ্চামি করতে পারে। লুচ্চা কোথাকার, বের হয়ে যা এই রুম থেকে। আমি বললাম, সরি, আসলে আমি জানতাম না আপনি কাপড় চেঞ্জ করছেন। নীলা বলল, বের হয়ে যা লুচ্চা কোথাকার এই রুম থেকে। তারপর মাথা নিচু করে বাহিরে আসলাম। কি মেয়ে নিজের স্বামীকে লুচ্চা বলছে? তোর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। আমি কি জিনিস তোকে দেখাবো। তারপর নীলা বাহিরে আসে, আমাকে ডাকে কোনো কিছু না বলে। কেন জানি রেডি হতে বললাম। ওর বান্ধবীর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে আমি রুমে এসে রেডি হয়ে ওর বান্ধবীর বাসায় চলে আসলাম ওকে নিয়ে। কিন্তু নীলা আমার সাথে কথা বলছে না, হয়তো অনেকটাই রেগে আছে আমার উপর। ওকে কি করে এখন বুঝাই। এখন মীরা জন্মদিনে সবাইকে আমন্ত্রণ করছে, অনেক গিফট দেওয়া হলো। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। অনেক মানুষ আনন্দ করছে, কেউ গান করছে, কেউ বা নাচছে। বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর করে সাজিয়েছে বাড়িটা, আর সবাই অনেক আনন্দ করছে। সন্ধ্যার পর অনুষ্ঠান শেষে যে যার মতো বিদায় নিয়ে বাসায় চলে যায়। আমরাও চলে আসি। আসার পথে নীলার সাথে যতবার কথা বলছি ততবার নীলা আমার সাথে কথা না বলে আমার দিকে বারবার রাগীভাবে তাকাচ্ছে। আমি বুঝতেই পারছি না কেন এমন ব্যবহার করছে। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কি কারণ থাকতে পারে? বাসায় আসার পর চা ঘটলো, তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নীলা বলল, তুই কাল রাতে কোন মেয়ের সাথে ছিলি? কার সাথে রাত কাটিয়ে আজকে বাসায় আসছস? আমি নিশ্চুপ হয়ে আছি। তা দেখে নীলা বলল, কি হলো, কথা বলছিস না কেন? কাল রাতে কোন মেয়ের সাথে রাত কাটিয়ে আসছিস এটা বল আমাকে। আমি বললাম, আমার কথাটা শুনেন একবার। আমতা করে কথাটা বললাম। নীলা বলল, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই বাহিরের মেয়েদের সাথে রাত কাটাইছিস, ছি, আমার ভাবতে লজ্জা করে। তুই একটা চরিত্রহীন ছেলে। আগে জানলে আমি তোরে কখনো বিয়া করতাম না। আমি বললাম, নীলা এসব কি বলছ? আমি তো কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক তখন নীলা আমাকে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, না জানার ভান করিস না। তুই নিজেরে কি মনে করিস? তোর ব্যাপারে আমি কোনো কিছু জানতে পারবো না? তবে বউ থাকতে গড়ে তোকে অন্য মেয়েদের সাথে নষ্টামি করতে হবে? তোর কি বিবেক বলতে কোনো কিছু নাই? চরিত্রহীন তুই। আমি বললাম, নীলা আমি কোনো কিছু করিনি, বিশ্বাস করো। কে বলছে কাল রাতে আমি মেয়েদের সাথে ছিলাম? নীলা বলল, খবরদার আমার সাথে মিথ্যা নাটক করবি না। ছোট লোকের বাসা, কোন মুখ নিয়ে আমার বাসায় আসছিস? বের হয়ে যা এই বাসা থেকে। তোর মতো নোংরা মানুষকে আমি দেখতে চাই না। আমি বললাম, প্লিজ নীলা কথাটা একবার শুনো প্লিজ। নীলা বলল, তোর মতো ছোট লোকের কথা আমি শুনতে চাই না। আমি বললাম, বিশ্বাস করো আমি কোনো কিছু করিনি, একবার আমার কথাটা শোনো। নীলা বলল, তুই যদি কোনো কিছু করে না থাকিস তাহলে এইসব কি? কিছু ছবি আমার দিকে ছুড়ে মারার পর ছবিতে চোখ পড়ার পর যেন আমার চোখ কপালে। এ কি করে সম্ভব? নীলা বলল, তুই যদি কোনো কিছু করে না থাকিস তাহলে এইসব কি?
কিছু ছবি আমার দিকে ছুঁড়ে মারার পর ছবিতে চোখ পড়ার পর যেন আমার চোখ কপালে। এ কি করে সম্ভব? আমি তো অবাক হয়ে গেছি, এসব নোংরা ছবি আমার হতে পারে এটা রাইহানের কাজ। আমি বললাম, বিশ্বাস করো নীলা, এসব মিথ্যা। নীলা বলল, কি করে তোকে বিশ্বাস করব? বের হয়ে যা আমার সামনে থেকে, তোর মতো নোংরা মুখখানি আমি দেখতে চাই না, বের হয়ে যা এই রুম থেকে। আমি বললাম, না নীলা, তুমি আমাকে বিশ্বাস না করে এসব মিথ্যা ছবিকে বিশ্বাস করছো কি করে? তুমি তো জানো আমি বাজে ছেলে নই। কখনো দেখছো কারোর সাথে বাজে ব্যবহার করতে? কখনো কি আমার চোখ কোনো মেয়ের চোখে পড়েছে? কিংবা আমি কোনো মেয়ের সাথে ঘুরতে গিয়েছি? তাহলে কেন আমাকে মিথ্যা অবাদ দিচ্ছ? তখন নীলা নিশ্চুপ। আমি বললাম, তাই বলছি এসব মিথ্যা ছবি, আমি কোনো কিছু করিনি, এসব ওর কাজ। তখন ও বলল, তাহলে এটা কার কাজ? আমি বললাম, রাইহান। নীলা বলল, হোয়াট? আমি বললাম, হ্যাঁ রাইহান একটা বাজে লোক, সে এই কাজটা করেছে যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তখন ও আমাকে আরেকটা থাপ্পড় মারেন আর বলে, কি করে তোকে বিশ্বাস করব ভাবলি তুই? আর কি করে বলছিস ও একটা বাজে লোক? আমি ওকে 4 বছর ধরে ভালো করেই জানি ও কেমন। তোর থেকে 1000 গুণ ভালো সে। আমাকে যতটা ভালোবাসে ঠিক ততটুকু আমি ওকে ভালোবাসি, আর ওকে বিয়ে করব। আর তুই ডিভোর্সের ব্যবস্থা কর। আর তোর আর আমার কিসের সম্পর্ক? তোর মতো নোংরা মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর বাবা মা তোকে ঠিক মতো শিক্ষাটাই দিতে পারেনি, ছোট লোকের বাচ্চা। কথাটা শুনে আমার মাথায় যেন রক্ত উঠে গেল। নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না। নীলা বলে, চিৎকার করে ঠাস করে থাপ্পড় মারলাম। নীলা সামলাতে না পেরে নিচে পড়ে গেল। নীলা বলল, তুই আমাকে মারতে পারলি? আমি বললাম, হ্যাঁ মেরেছি, বেশ করেছি। আর একবার যদি আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলস তাহলে আমি আর চুপ থাকতে পারুম না। নীলা বলল, তুই আমার গায়ে হাত দিছিস, এর শাস্তি তোকে পেতেই হবে, আমি ছাড়বো না তোকে। আমি বললাম, কে কি করতে পারবে দেখা যাবে, আমার মাথা এখন গরম। ভালোই ভালোই বলছি, চুপ হয়ে থাক। নীলা বই পেয়ে গেল আর বলল, কি করবি তুই? আমি কিছু বলছি না তোকে, তাই সাহস বেড়ে গেছে, ছোট লোক কোথাকার। আমি বললাম, আপনার তর্ক আপনার কাছেই রাখেন, এখন সরেন এখান থেকে, আমি ঘুমাবো। নীলা বলল, কে ধরে রাখছে তোকে? বাসায় বাবা মা আছে বলে কিছু করতে পারছি না, নয়তো তোকে আজকে মজা বুঝিয়ে ছাড়তাম। মনে মনে বলল, পিসি তোকে আমি ছাড়বো না, কি অবস্থা করি দেখিস তুই। তারপর আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর নীলাকে বললাম, দাঁড়িয়ে থাকে এত কি ভাবছেন, শুয়ে পড়েন, কালকে সকালে বাসায় চলে যেতে হবে, সবকিছু রেডি করে রাখেন। নীলা বলল, তোর মতো ছোট লোকের বাড়িতে আমি কখনোই যাব না। আমি বললাম, বেশি না চিল্লাইয়া সকালে রেডি থাকেন, আর আপনার হাতে কোনো উপায় নেই না গিয়ে। নীলা বলল, আমাকে মেরে এখন মজা করছিস আমার সাথে, বান্দর হনুমান শয়তান। আমি বললাম, আপনাকে রাগলে দারুণ লাগে, সুইট বেবি। নীলা বলল, কি বললে? আমি বললাম, কই কিছু না তো। নীলা বলল, মিথ্যা বলবি না। আমি বললাম, বেশি কথা না বলে ঘুমাইতে দিন, গুড নাইট। নীলা বলল, দাঁড়া তোর গুড নাইট বের করছি, উঠ বিছানা থেকে বলছি। আমি বললাম, এই কি করছেন, এটা কি করছেন আপনি? আমাকে শান্তি মতো ঘুমাতে দেবেন না? নীলা বলল, তুই বিছানায় শুতে পারবি না। আমি বললাম, তাহলে কোথায় ঘুমাবো? নীলা বলল, সেটা কি আমি জানি, উঠ, এই বিছানা শুধু আমার একার। আমি বললাম, কেন গো? নীলা বলল, তোর মতো নোংরা মানুষের সাথে আমি ঘুমাবো এটা কি করে ভাবলি তুই? তুই উঠবি নাকি জল ডালবো? আমি বললাম, ওকে। আমি গিয়ে মেঝেতে শুয়ে পড়ি, আপনি বিছানায় ঘুমান, আর এবার চুপ করে থাকেন। তারপর মেঝেতে গিয়ে শুইলাম। নীলা শান্তিতে ঘুমাচ্ছে আর কি যেন ভাবছে। আমি অনেক কষ্টে ঘুমিয়ে গেলাম। ঘুমটা তেমন ভালো হলো না, কারণ মেঝেতে শোয়ার অভ্যাস নেই। নীলা জেনে বুঝে আমাকে শাস্তি দিচ্ছে, আর আমি সব সহ্য করছি। পরের দিন সকালে ঘুম ভাঙলো, দেখলাম পুরো শরীরটা ভেজা। সামনে তাকাতেই দেখতে পেলাম নীলা একটা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে নীলা আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। এমনিতেই রাতে ঘুম হয় নাই, তার উপর আবার আমাকে এভাবে গোসল করিয়ে দিয়েছে, খুব অসহ্য। তারপর দেখলাম যে নীলা সব দাঁত বের করে মিটমিট করে হাসছে। আমি রেগে গিয়ে বললাম, এসব করার মানে কি? হ্যাঁ? নীলা বলল, করছি, বেশ করছি, কেমন লাগলো মশাই? আমি বললাম, এসব ভালো হচ্ছে না কিন্তু। নীলা বলল, বেশি চিল্লাইবি না, আজ বাসায় বাবা আছে, শুনতে পেলে কি হবে ভেবে দেখছি? চুপ করে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমার খেলা কেবল শুরু, বাকিটা দেখতে থাক। আমার গায়ে হাত দেওয়ার শাস্তি তোকে বুঝিয়ে দেব। আমি ভাবছি সামান্য একটা থাপ্পড় দেওয়ার জন্য এত প্রতিশোধ নিচ্ছে, এমন একটা আজব মেয়ে কোথাও দেখিনি, পেতনি একটা। কি করে যে এই ভুলটা আমি করলাম। তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে আসলাম খাবার খেতে। নীলার মা বলল, বাবা আজকে তোমরা কি চলে যাবে? আমি বললাম, জি মা, নীলাকে নিয়ে যাব। দেখলাম নীলা রেগে আমার দিকে তাকালো। আচ্ছা বাবা। আর নীলার দিকে তাকিয়ে বললাম, ওই নীলা, এমন করে কি দেখছিস? জামাই বাবু কি বললো শুনছিস? নীলা বলল, হে হে মা, শুনছি। নীলার মা বলল,
তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে রেডি হয়ে নে। নীলা বলল, খাবারটা তো খেতে দেবে। তার কথাই আমি হাসছি। খাবার দাবার শেষ করে নীলার বাবা মায়ের কাছে গিয়ে বিদায় নিয়ে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। নীলা আসতে রাজি ছিল না ওর বাবার বইতে, ও আসতে রাজি হয়েছে। আসার পথে নীলাকে বলেছিলাম, আপনি চিন্তা করবেন না, উকিলের সাথে কথা বলছি, 6 মাস অপেক্ষা করতে হবে। আপনার যদি আমার সাথে থাকতে আর সংসার করতে ইচ্ছে না হয়, তাহলে আমি আপনাকে জোর করব না, বাধা দেব না, আপনার ইচ্ছা মতো আপনি আপনার বাসায় থাকবেন, আর ডিভোর্স সময় মতো হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তারপর কেউ আর কোনো কথা বলেনি। চুপচাপ জার্নি করে বাসায় আসার পর মা নীলাকে বলল, কেমন আছিস মা? নীলা বলল, জি মা, ভালো আছি, আপনারা কেমন আছেন? মা বলল, ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। নীলা বলল, কেন মা? তখন মা বলল, তুই না থাকলে বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, অনেক মিস করি রে তোকে মা। আচ্ছা মা, ভিতরে আয়। তোর বাবা মা কেমন আছে নীলা? নীলা বলল, জি উনারা সবাই ভালো আছে, কিন্তু বাবাকে বাড়িতে দেখছি না, বাবা কোথায় মা? মা বলল, অফিসে গেছে, আসতে দেরি হবে, তোরা রুমে গিয়ে বিশ্রাম নে, আমি খাবার রেডি করছি। তখন নীলা বলল, না মা, আমরা খাবার খেয়ে মার তো বের হয়েছি, এখন রান্না করার প্রয়োজন নেই। মা বলল, ও আচ্ছা। তারপর আমি বললাম, মা একটু পর আমাদের রুমে আসো তো, একটা কাজ আছে। মা বলল, আসছি, তোরা যা। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে বসে বসে ফোন টিপছি। কিছুক্ষণ পর মা বলল, কিরে বাবা, আসতে পারে? আমি বললাম, হ্যাঁ মা, আসো। আর এখানে বসো, নীলা আমার ব্যাগটা নিয়ে আসো। দেখলাম নীলা আমার দিকে রাগি চোখে তাকালো। কি হলো, নিয়ে আসতে বলছি না? তারপর মা বলল, তোর জামা কাপড় পরিষ্কার করতে হবে, তাই ডাকছিস আমাকে? আমি বললাম, না মা, তোমাকে কেন কষ্ট দেব, বাড়িতে তোমার এত সুন্দর বৌমা আছে। নীলার দিকে তাকিয়ে কথাটা বললাম। দেখলাম নীলা রেগে মিটমিট করে কি যেন বলছে। মা বলল, তাহলে কি জন্য এখানে আসতে বললে শুনি? তারপর আমি কিছু কাপড় বের করে বললাম, এই নো মা, তোমার জন্য এটা, আর এটা বাবার প্যান্ট শার্ট। মা বলল, এতগুলো কিনছিস কেন? আমি বললাম, মা, এসব আমি কিনি নাই। মা বলল, তাহলে? তারপর নীলা আমাকে থামিয়ে দিয়ে বলল, মা, আমি বলছি আমার সাথে আসার আগে বাবা এগুলা মার্কেট থেকে কিনে রেখেছিল, তাই এনেছি তোমাদের জন্য মা। এগুলো পছন্দ হয়েছে? মা খুশি হয়ে বলল, অনেক পছন্দ হয়েছে, তোরা বিশ্রাম নে, আমি এখন আসি। নীলা গিয়ে দরজা লাগিয়ে দিল। হঠাৎ নীলার ফোনে একটা মেসেজ আসলো। ফোনটা বিছানায় রাখা, তাই আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম মেসেজটিতে লেখা, আর যেটা দেখে আমার মাথায় যেন রক্ত উঠে গেল। মেসেজে লেখা ছিল, সোনা তুমি কোথায়? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কই তুমি তো আসতে না। আজ সন্ধ্যায় পার্কে আসো সোনা, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আরো অনেক বাজে কথা লেখা ছিল। এটা পরে অনেকটাই রাগ হচ্ছে। শালা, তুই আমার বউকে নিয়ে খেলা করস, আমি থাকতে তা হতে দিতে পারি না। তোর খেলা আজ সন্ধ্যায় শেষ করব, উচিত শিক্ষা তোকে দিয়ে ছাড়বো। নীলা আমার কাছে আসার আগে মেসেজটি ডিলিট করে দিলাম, যাতে নীলা বুঝতে না পারে। কাল শহরে চলে যাব, তার আগে রায়হানের মুখোশটা নীলার সামনে প্রকাশ করতেই হবে, তবেই আমি নিশ্চিত থাকতে পারবো। যেই বাবা সেই কাজ। নীলাকে বুঝতে না দিয়ে বাহিরে বের হয়ে পড়লাম। নীলা আমার ব্যবহারে অনেক অবাক। নীলা ভাবছে আমি বোধহয় বাহিরে যাব, কিন্তু আমি বিকালের সময় সেখানে চলে গেলাম যেখানে আমাকে ওরা বন্দি করে রেখেছিল। আমি লুকিয়ে দেখতে পারলাম সেখানে রায়হান আর কয়েকজন ছিল। আমি জানলার পাশে দাঁড়িয়ে তাদের কথাগুলো রেকর্ড করতে লাগলাম, ওরা যাতে কোনো কিছু বুঝতে না পারে সেইভাবে ভিডিও করলাম। রায়হান ড্রিঙ্কস করছে আর বলছে, শুন, তোরা নীলা এখানে আসার আগেই কাজটা সেরে নে। রায়হানের এক বন্ধু বলল, তুই তোর বাসায় বউ থাকতে এই কাজ কতদিন করবি? এসব করলে তো তুই একদিন তার কাছে ধরা পড়ে যাবি। রায়হান বলল, আমার প্রতিশোধ আমাকে নিতে হবে, আমি ওই শালা স্বামীকে কিছুতেই ছাড়বো না। আমার কাজে ও বাধা দিয়েছে, ওকে আমি শেষ করেই ছাড়বো। সেদিন বন্দি করে রেখে ফুসকে পালিয়ে গেল, আর তোরাও ধরতে পারলি না। আমারই ভুল হয়েছে, ওই দিন স্বামীকে শেষ করে দেওয়াটাই উচিত ছিল। ও যদি নীলাকে সত্যিটা বলে তাহলে সবকিছু শেষ হয়ে যেত। তাই আমি একটা প্ল্যান করেছিলাম। একজন বলল, কি প্ল্যান? তখন রায়হান বলল, আমি যে মেয়েদের সাথে নষ্টামি করেছিলাম সেই ছবিগুলোর মধ্যে আমি স্বামীর ছবি লাগিয়ে দিয়েছি, আর সেটা ডকুমেন্ট বানিয়ে নীলার কাছে পাঠিয়ে দিয়েছি। হয়তো এতক্ষণে স্বামীকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। তখন রায়হানের বন্ধু বলল, এখন কি করবি? বাকি কাজ যা করার আজই করতে হবে। আজ নীলার কাছে ওইসব দাবি করব, ওকে চুষে খাবো। রায়হানের বন্ধু বলল, কিছু বুঝলাম না। রায়হান বলল, তোরা কিছু বুঝবি না। নীলা ড্রিঙ্কস খেতে পছন্দ করে, তার সাথে ঘুমের বড়ি মিশিয়ে। তারপর ওইসব। রায়হানের বন্ধু বলল, ও কখন আসবে? রায়হান বলল, সন্ধ্যায় নীলাকে আসতে বলেছি, তোরা সবাই বাহিরে চলে যা, 2টা মেয়ে বন্দি করে রাখছি, মনে আছে তাদের কথা? রায়হানের এক ছেলে বলল, বস, তুই বাহিরে যা, আমি দেখছি। ওকে।
তার মানে তুই মেয়েদের জীবন নিয়ে খেলা করছিস? মনে মনে এসব বলছি। আজ তোর খেলা এখানেই শেষ, তোকে ছাড়বো না। রায়হান উপরে চলে গেল আর লোকেরা বাহিরে আড্ডা দিতে চলে গেল। আমার কাজটা সহজ হয়ে গেল। রায়হান যে রুমে গেছে সেই রুমে দাঁড়িয়ে তাদের আওয়াজ আর কথা শুনতে পাচ্ছি। রায়হান বলছে, কি ভেবেছিলি তোরা আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিবি? তোরা আমার হাত থেকে বেঁচে যাবি? যদি সেটা মনে করে থাকিস তাহলে তোরা ভুল। আমাকে তোরা এখনো চিনতে পারিসনি আমি কে। তখন একজন বলল, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এত বড় সর্বনাশ করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। রায়হান বলল, ছেড়ে দিলে তোরা একই কাজ করবি? সেটা কি করে আমি মেনে নেই? তোদেরকে অনেক কষ্টে খুঁজে বের করেছি, তোদের মৃত্যু আজকে আমার হাতেই হবে। তোদের দুইজনকে অনেক কষ্ট দিয়ে মারবো, তোদের না মেরে আমার শান্তি নেই। আর একটা অপশন আছে তোদের হাতে, আমি যা বলবো তোরা যদি তা করিস তাহলে তোদেরকে কোনো কিছুই করবো না। তখন মেয়েটা বলল, কি করতে হবে? তখন রায়হান বলল, এই ছুরি, ফল কাটার ছুরি, এটা দিয়ে তোরা নিজেদের গলা নিজেরা কাটবি, তাহলে তো গল্প শেষ, আমাকে কষ্ট করতে হবে না, ছুরিটা হাতে নে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ এমনটা করবেন না, আমরা পারবো না, প্লিজ আমাদেরকে বাঁচতে দেন, আমাদের ছেড়ে দেন, আমরা বাঁচতে চাই। রায়হান একটা ধমক দিয়ে বলল, তোরা আমার ব্যাপারে সবকিছু জানিস, সব তোদেরকে ছেড়ে দিলে আমার লস, তোদেরকে মরতেই হবে। এদিকে আমি দাঁড়িয়ে ভাবছি ওই মেয়ে দুইটার জীবন যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে। রায়হান, তোকে আমি এই কাজটা করতে দেব না, আর তোর খেলা এখানেই শেষ। কিছুক্ষণ পর বাইরে থেকে চিল্লানির আওয়াজ শুনলাম, তার মানে যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। তেমনটা কি হয়েছে, কারা করেছে বলুন তো? আরে কি ভাবছেন এত? কি হতে পারে? তেমন কিছুই না, পুলিশ এসে রায়হানের লোকদের হাতে হাত করা লাগিয়েছে। আপনারা হয়তো ভাবছেন পুলিশ কিভাবে জানলো এখানে কি হচ্ছে। মানে আমি যাদের সাথে চলি তাদেরকে বলেছি পুলিশের কাছে ফোন করে এখানে আসতে, সন্ত্রাসীদের হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য এসব করা আর কি। তারপর পুলিশ ভিতরে আসলো। আমি বললাম, স্যার ওই রুমে রায়হান আছে আর দুইটা মেয়ে আটকে রাখছে, মেরে দেওয়ার হুমকি দিচ্ছে, তাড়াতাড়ি দরজা ভাঙুন। পুলিশ বলল, ওকে আমরা দেখছি। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে সবাই অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো রায়হান, তার হাতে ছুরি। তাদেরকে মারতে যাচ্ছিল, পুলিশ দেখে বয়ে যেন শেষ। হ্যাঁ, রায়হানকে হাতে নাতে ধরে ফেলেছে পুলিশ। মেয়ে দুটো পুলিশকে দেখে শান্তি পেল, তারা বাঁচার একটা সুযোগ পেল। এদিকে রায়হান আমাকে দেখে বলল, কাজটা তুই ঠিক করলি না, তোকে দেখে নেব। আমি একটা মুচকি হাসি দিলাম আর বললাম, তোদের মতো নিকৃষ্ট পাপী সন্ত্রাসীদের চার দেওয়ালের ভিতরে বন্দি থাকা দরকার। তারপর রায়হানকে নিয়ে গেলাম। পুলিশ অফিসার আমার কাছে এসে বলল, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের হাতে সেই অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য। এই মেয়েদের জীবন রক্ষা করার জন্য তুমি সরকারের কাছ থেকে পুরস্কার পাবে। এখন আমরা আসি। তারপর আমি বললাম, ধন্যবাদ স্যার। পুলিশ অফিসার চলে গেলেন। এদিকে দুইটা মেয়ে এসে বলল, ভাইয়া আপনাকে কি করে যে ধন্যবাদ দিব ভেবে উঠতেই পারছি না, আমাদের জীবনটা আপনি বাঁচাইলেন। আমি বললাম, আরে ধন্যবাদ দিতে হবে না, মনে করো তোমাদের নিজের ভাই এই দায়িত্বটা পালন করেছে। তখন মেয়েটা বলল, আজ থেকে আপনি আমাদের বড় ভাই। ভাইয়া ডাকটা শুনে কেমন জানি ভালো লাগলো, কারণ কোনো ভাইয়ের তো বোনই নেই যে তাকে ভাই বলে ডাকবে। তখন মেয়েটা বলল, কি হলো ভাইয়া, কি ভাবছেন? আমি বললাম, তেমন কিছু না, তোমরা যেমনটা বলছো ঠিক তেমনটাই হতে পারে। তোমরা আমাকে ভাই বলেই ডাকো, কারণ আমার ছোট কোনো বোন নেই, আজ থেকে তোমরাই আমার বোন। তখন মেয়েটা বলল, ওকে ভাইয়া এবার যাওয়া যাক। আমি বললাম, তারপর ওরা বলল, ভাইয়া আপনার নাম্বারটা দিন। তারপর আমি তাদেরকে আমার নাম্বারটা দিলাম। তখন মেয়েটা বলল, আমরা কি তুমি করে বলতে পারি? আমি বললাম, অবশ্যই বলবে, চলো তোমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসি। মেয়েটা বলল, ওকে ভাইয়া। তারপর ওদের বাসায় গেলাম, তাদেরকে তাদের বাসায় দিয়ে আসলাম। কিন্তু ওরা আমাকে জোর করে ওদের বাসায় নিয়ে গেল, ওদের বাবা মার সাথে পরিচয় করিয়ে দিল। ওদের বাবা মার কথা শুনে আমি বুঝতে পারলাম তারা অনেক ভালো, আমার নামে সুনামও করছে। তারপর কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে বাসায় চলে আসলাম। আর বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেল। বাসায় কলিং বেল বাজাতে নীলা এসে দরজা খুলে দিল। নীলা আমাকে প্রশ্ন করতে চেয়েছিল, এত রাতে কোথায় গিয়েছিলাম, অনেক ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করার সুযোগ পাচ্ছিল না, কারণ তার আগে আমি রুমের ভিতরে চলে গেলাম। এতে নীলা অনেকটাই অবাক হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিচ্ছি। আমি একা একা খাবার খাচ্ছি দেখে নীলা অনেকটাই অবাক হচ্ছে আর মনে মনে ভাবছে,
আমাকে একবারও জিজ্ঞাসা করছে না আমি খাবার খাইছি কিনা। আমি নিশ্চবে খাবার খেয়ে বাবা মায়ের রুমে গেলাম, দেখলাম তারা গল্প করছে। আমি বললাম আমি কি ভিতরে আসবো? আমি ভিতরে গেলাম, তারপর বাবাকে বললাম আমাকে কিছু টাকা দিতে। বাবা রাজি হলেন, কারণ আগামীকাল শহরে যাচ্ছি। কারণটা তো আপনারা সবাই জানেন যে আমার পরীক্ষা। আমি রেডি হয়ে রুমে আসলাম। নীলা জানতে চাইলাম, আমি শুধু বললাম সকালে বুঝতে পারবে। নীলা যখন ঘুমিয়ে পড়ে তখন ডায়েরিতে রাখা মানে ডায়েরিটা নিয়ে লিখতে রাখলাম আমার সাথে যা যা ঘটেছে তা লিখে। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 1টা বেজে গেছে। তারপর ডায়েরির সাথে সেই ভিডিও করা মেমোটাও একই সাথে ডায়েরিতে রেখে দিলাম। শেষবারের মতো নীলাকে ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখে বিছানায় শুয়ে পড়লাম। অনেক রাত হয়েছে, ঘুম আসতে বেশি সময় লাগলো না। কিন্তু মাঝরাতে নীলা আমাকে জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমি বুকে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে বুঝতে পারলাম যে নীলা আমাকে জড়িয়ে ধরে আছে। শেষবারের মতো আমিও নীলাকে জড়িয়ে ধরলাম। পরের দিন সকালে নীলার ঘুম ভেঙে গেল। সে উঠে দেখে যে আমি তার পাশে নেই। সে আমাকে খুঁজছে কিন্তু দেখতে পেল না। এত সকালে কোথায় গেল? তখন মার কাছে গিয়ে বললাম, মা সকাল থেকে স্বামীকে দেখছি না। মা বলল, কেন, তোকে কোনো কিছু বলেনি? নীলা বলল, না সেরকম কোনো কিছু বলেনি। কোথায় গেছে মা? তখন মা বলল, হয়তো তুই ঘুমিয়েছিলি তাই তোকে ডাকলো না। আজ সকালে ও শহরে চলে গেছে, তুই কিছু মনে করিস না। নীলা বলল, ও আচ্ছা এবার বুঝেছি। মনে মনে নীলা অনেক খুশি। আপদটা বিদায় হয়েছে, এবার শান্তিতে সে থাকতে পারবে। রায়হানের সাথে দেখা করবে, একসাথে ঘুরতে পারবে বলে রুমে এসে ফোন নিয়ে রায়হানকে কল দিল। ওই পাশ থেকে যা শুনলো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ফোনের ওই পাশ থেকে ফোন বন্ধ বলছে। ওর ফোন কোনোদিন বন্ধ পায়নি, আজ প্রথম ফোন বন্ধ। আজ কি হয়ে গেল যে ফোন বন্ধ করে রাখতেন? ফোনে কয়েকবার ট্রাই করলাম কিন্তু কাজ হলো না। এভাবে কয়টা দিন কেটে গেল, 1 সপ্তাহ কেটে গেল, তবু রায়হানের কোনো খোঁজ পেল না। নীলার বাসায় একা থাকতে ভালো লাগতে না, কোথাও ঘুরতে বের হতে পারতো না। কি করবে এখন? কোনো কিছু উপায় না পেয়ে সে একাই চলে গেল পার্কে। রায়হানের এক বন্ধুর সাথে নীলার দেখা হয়। তারপর রায়হানের কথা জানতে পারে সে, কিন্তু সেসব শোনার জন্য যেন নীলা মোটেও প্রস্তুত ছিল না। আচ্ছা রায়হান তো তোমার বন্ধু, তাহলে নিশ্চয়ই যেন রায়হান কোথায় আছে, কি করছে? ছেলেটা বলল, হ্যাঁ জানি। নীলা বলল, তাহলে ও কোথায়? রায়হানের বন্ধু বলল, জেলে। নীলা বলল, হোয়াট, জেলে মানে? রায়হানের বন্ধু বলল, হ্যাঁ পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু কেন? নীলার এই কেন কথাই সে বলল, জানি না, তবে ধরে নিয়ে গেছে শুধু এতটুকুই জানি। নীলা বলল, এসব কে করেছে? তখন লোকটা বলল, সামি নামের একটা ছেলে পুলিশের কাছে রায়হানের প্রতি অভিযোগ করে, পুলিশ তাকে ধরে নিয়ে যায়। নীলা বলল, কিসের অভিযোগ? ছেলেটা বলল, তা জানি না। নীলা বলল, ও আচ্ছা। তারপর সে চলে গেল। এদিকে নীলা ভাবতে থাকে, এবার বুঝতে পারছি আসল কাহিনীটা কি, যার কারণে রায়হানের কোনো খোঁজ পাচ্ছি না। মনে মনে ভাবছে, সামি তুই বড় একটা ভুল করছিস। আমি রায়হানকে ভালোবাসতাম বলে তুই মিথ্যা অভিযোগে জেলে পাঠিয়ে দিয়ে মস্ত বড় ভুল করছিস। আমি তোকে ছাড়বো না। তাই তো তুই সুযোগ বুঝে সেই দিন বাসা থেকে আমাকে রেখে পালিয়ে গেছিস। তোকে কাছে পেলে যে তোর কি হাল করতাম। তারপর নীলা বাসায় চলে আসে, আমার কাছে ফোন দিল কিন্তু আমার ফোন বন্ধ। আমাকে মনে মনে গালি দিচ্ছে। এদিকে আমি কলেজে এসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। নীলা একবার আমার খোঁজ নেয়নি, আমি কেমন আছি কি করছি, তাই রেগে ফোন বন্ধ করে রাখছিলাম। আমি তাকে অনেক মিস করলেও সে তো এখন ভালোই আছে। হয়তো সে আমাকে নিয়ে ভাবে না, কেনই ভাববে? যদি আমাকে ভালোবাসতো তাহলে সে একবার হলেও আমার খোঁজ নিত। সে আমাকে ভালোবাসে না, যদিও সে আমার স্ত্রী। তাই তার প্রতি আমার অভিমান বাড়তে লাগলো। হয়তো আর ফিরবো না তার কাছে, নিজের বাবা মার কাছে আর যাব না, এখানেই থেকে যাব, পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করব, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। এদিকে নীলা বারবার আমাকে ফোন দিয়ে পেল না। তারপর ঠিক করলো এই বাড়িতে আর থাকবে না, চলে যাবে নিজের বাসায়। তারপর সবকিছু গুছিয়ে বের হওয়ার সময় মা দেখে বলল, সে কি মা, তুই একা একা কোথায় যাচ্ছিস? নীলা বলল, মা বাড়ি চলে যাচ্ছি। মা বলল, কিন্তু কেন? নীলা বলল, এমনি মা, আমি আসি, তোমরা থাকো। মা বলল, কি হয়েছে বলবি তো আমাকে? নীলা বলল, কিছু হয়নি, বাবা অনেকটাই অসুস্থ তাই যাচ্ছি। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। আচ্ছা তোর বাবা ভালো হলে তুই চলে আসিস। নীলা বলল, কয়েক মাস আসতে পারবো না। মা বলল, কয়েক মাস মানে? নিশ্চয়ই স্বামীর সাথে কোনো কিছু হয়েছে, তোর রাগ করছিস ওর সাথে? নীলা বলল, না তেমন কিছু না, তোমরা ভালো থাকো বলে বের হয়ে গেল। নীলা এভাবে চলে যাওয়াতে মা খুব কষ্ট পেল। নীলা বাসায় এসে ভাবছে আর কোনোদিন ওই বাসায় ফিরবে না, চলে এসেছে একবারের জন্য, আর ফিরে যাবে না কোনোদিন। নীলার মা তার রুমে এসে বলল, কিরে মা
তুই সবকিছু এভাবে গুছিয়ে চলে আসছিস কেন? নীলা বলল, এমনি মা। নীলার মা বলল, নিশ্চয় রাগ করে এমন করছিস। নীলা নিশ্চুপ। তখন নীলার মা বলল, দেখ মা, স্বামীর উপর রাগ করে এভাবে চলে আসতে নেই। সংসার করতে গেলে ভুল বুঝাবুঝি হবে। স্বামীর উপর এত রাগ ভালো না। স্ত্রীর উচিত স্বামীর রাগ ভাঙানো। বিয়ের পর মেয়েদের কাছে সবচেয়ে বড় মূল্যবান জিনিসটি হলো তার স্বামী। প্রত্যেক স্বামী স্ত্রীর ভালোবাসার মধুর সম্পর্ক খুব খাঁটি হই মা। অনেক বুঝালো তার মা, কিন্তু নীলা চুপ হয়ে আছে। একটু পর নীলা বলল, মা, ও তো এখন বাসায় নেই, শহরে চলে গেছে। নীলার মা বলল, শহরে মানে? তোকে একা ফেলে শহরে গেল কেন? তখন নীলা বলল, জানি না মা, সব দোষ আমার মা। নীলার মা বলল, কি করছিস? নীলা বলল, পরে বলবো, আমাকে একটু একা থাকতে দাও। নীলার মা বলল, ওকে, তুই বিশ্রাম নে, আর রাগ করে থাকিস না। তারপর নীলার মা চলে যাওয়ার পর নীলা একা একা শুয়ে শুয়ে ভাবছে, স্বামী আমার সাথে এটা কি করলো? আমাকে একা রেখে সে চলে গেল শহরে। নীলার রাতে ঘুম আসছে না, শুধু একটা কথাই ভাবছে, এগুলা করা কি তার ঠিক হয়েছে? নীলা ঘুম না আসার কারণটা বুঝতে পারে। তার বুকে মাথা রেখে ঘুমালে শান্তিতে ঘুম হতো, কিন্তু সে তো আমার পাশে নাই। এসব কি ভাবছি? স্বামীকে নিয়ে আমি কেন ভাবছি? ওকে তো আমি দুই চোখে দেখতে পারি না, অথচ তার কথাই আমার মনে পড়ছে। এভাবে কয়েকটা মাস কেটে গেল। এই কয়েকটা মাসে একবারও স্বামীকে মনে পড়লো না। নীলার মা বিষয়টা বুঝতে পারে, তাই রাগ করে নীলাকে স্বামীর বাসায় রেখে এসে চলে আসে। এদিকে আমার পরীক্ষা পাই শেষের পথে। সব পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে। মাঝে মধ্যে মায়ের সাথে কথা বললেও নীলার সাথে তেমন কথা হতো না। নীলা নাকি রাগ করে তার বাসায় চলে গেছিল। তার মানে নীলা ডায়েরিটা একবারও হাতে নিল না, একবারও দেখলো না সে। নীলা, তুমি হয়তো আমাকে অনেক ভুল বুঝছো, জানি। একবার হলেও আমার কথা তোমার মনে পড়বে। যেদিন তুমি ডায়েরিটা হাতে নেবে সেদিন তুমি বুঝতে পারবে। আর এদিকে নীলার মা তাকে আমাদের বাসায় রেখে চলে গেছে, যার ফলে নীলার অনেকটাই মন খারাপ। নীলা রুমে এসে টিভি দেখছিল, হঠাৎ একটা নিউজ দেখে নীলা কেঁদে দিল। কারণ নিউজে রায়হানকে অপরাধী হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর স্বামীকে পুরস্কৃত করা হবে। এটা দেখে রাগে টিভিটা বন্ধ করে স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করছে। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন রাতে নীলা কিছু একটা খুঁজছিল, তারপর টেবিলে রাখা ডায়েরিটা তার চোখে পড়ে। সেই ডায়েরিতে কি আছে নীলা ভাবছে, ভালো করে দেখে যেগুলো তার চোখে পড়ল তা দেখে যেন তার মাথার চুলের প্রত্যেকটা অংশে অনেক ব্যথা সৃষ্টি হলো। আর তারপর নীলার সকল রাগ অভিমান ভেঙে গেল, ধুলোয় মিশে গেল। মিমুতে ভিডিওটা দেখার পর নীলা নিজের ভুল বুঝতে পারে আর জোরে একটা চিৎকার দেয়, আর চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। চিৎকারের আওয়াজ পেয়ে আমার বাবা মা গিয়ে দেখে নীলা মেঝেতে পড়ে আছে। তা দেখে তারা অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর সেখানে গিয়ে দেখে যে নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তাকে সেই অবস্থায় পেয়ে সোজা হসপিটালে নিয়ে আসে। বর্তমানে নীলাকে ওটিতে রাখা হয়েছে আর আমাকে খবর দেওয়া হয়েছে। আমার যেহেতু পরীক্ষা শেষ, তাই আর তার উপর রাগ করে থাকতে পারিনি, চলে আসলাম তার কাছে। কারণ একদিনের জন্য হলেও যে আমি তাকে ভালোবাসছিলাম। সবাই চেহারে বসে আছে আর আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করছি। ডাক্তার কখন বের হবে, কি হয়েছে ওর, আল্লাহ ভালো জানে। একটু পর ডাক্তার বের হয়ে আসলাম আর বলল, ঘাবড়ানোর কোনো দরকার নেই, উনি ঠিক আছে, আপনারা একে একে দেখা করতে পারেন। আমি বললাম, ডাক্তার সাহেব ওর কি হয়েছিল? ডাক্তার বলল, আসলে মনে হয় উনি অনেকদিন যাবত তেমন খাবার খাই না। ওনার শরীর দেখে বুঝলাম উনি অনেকটাই দুর্বল আর অনেকটাই মানসিক চিন্তার মধ্যে আছে। কেউ ওনাকে বেশি টেনশন করতে দেবেন না, ওনার একটু খেয়াল রাখবেন। আমি বললাম, আচ্ছা। তারপর তার সাথে দেখা করার জন্য সেখানে চলে গেলাম। আমি তার পাশে বসে আছি, নীলা চোখ বন্ধ করে আছে। আমি তখন মনের অজান্তে বলতে লাগলাম, নীলা, তুমি হয়তো জানো না যে ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওই দিনের পর থেকে আর তোমাকে ভালোবাসিনি। যেদিন তুমি আমাকে একটা মিথ্যা দর্শনের অভিযোগ দিছিলে, আমি তো তোমাকে ওই দিন কোনো কিছুই করিনি, তাহলে তুমি কেন আমার উপরে মিথ্যা অবাদ দিছিলাম? জানো, তোমার আমি আজও ভালোবাসি, কিন্তু আমার কি বুড়া ভাগ্য, তুমি আমারে বুঝলা না, আমারে ভালোবাসলা না। এসব বলছি আর চোখ দিয়ে অজরে পানি পড়ছে। মাথা নিচু করে আছি, হঠাৎ মাথায় কারো হাত। আমি চোখ তুলে তাকাতেই দেখি নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আরে আপনি কি করছেন, ছাড়েন আমাকে। নীলা বলল, আমাকে আপনি করে বইল না, নাইলে কিন্তু আমি ময়রা যামু, এ জীবন রাখবো না। আমি বললাম, কেন, আপনার তো রায়হান আছে। তখন নীলা আবারও কান্না করতে লাগলো। ঠিক তখন ডাক্তারের বলা কথাগুলো মনে পড়লো, থাক, তাকে আর চিন্তা করতে দেব না। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলতে চাও? নীলা বলল, আমাকে মাফ করে দাও না। আমি বললাম, আচ্ছা।
নীলা বলল, সত্যি তুমি আমাকে মাফ করে দিছ? আমি বললাম হ্যাঁ। তখন নীলা উঠে মনে হচ্ছে আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু পারছে না। আমাকে ডাকলো আর বলল, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবা। এই সুযোগ কেসারে ওকে জড়িয়ে ধরলাম। আর কয়েকদিন পর ওকে বাসায় নিয়ে আসলাম। এভাবে চলতে থাকে আমাদের ছোট্ট সংসার। আর গল্পটা এখানে সমাপ্ত হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।